হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা হোয়াইট স্টর্ম 2 সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি। এটার ফার্স্ট পার্টের সিনেমাটা কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি র্যান্ডম ভিডিও চ্যানেলেই। তোমাদের নিশ্চয়ই মনে আছে হংকং এর একটা আমরা অ্যাকশন থ্রিলার সিনেমা এক্সপ্লেন করেছিলাম, বলেছিলাম ওটার মোট 3টা পার্ট রয়েছে। তো ওটার প্রথম পার্ট তোমরা সবাই অনেক পছন্দ করেছিলে, আর সেই হিসেবে আজকে আমরা সেকেন্ড পার্ট আনলাম এবং আশা করছি সেকেন্ড পার্টটাও তোমাদের সবার পছন্দ হবে। তো যাই হোক, প্রথম পার্টটা তৈরি হয়েছিল হচ্ছে 2013 সালে এবং এই দ্বিতীয় পার্টটা তৈরি হয়েছিল 2019 সালে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই সিনেমাটার IMDb রেটও যথেষ্ট ভালো, 10.6.5, এবং এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল 250 কোটি টাকা। আর বক্স অফিসে কত টাকা আয় করেছিল জানো? 2000 কোটি টাকার উপরে। এবং এটা হংকং বা চায়নার ওয়ান অফ দ্য মোস্ট কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা। আর সাকসেসফুল না হওয়ার কোনো কারণই নাই, কারণ সিনেমাটা অ্যাকচুয়ালি জোস। তবে সত্যি বলতে এক্সপ্লেনে তুমি ফুল মজা পাবে না। অ্যাকচুয়াল মজা পেতে গেলে তোমাকে মূল সিনেমাটা দেখতে হবে। তবে তারপরেও যতদূর আইডিয়া দেওয়া যায় আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তো এবার বাড়তি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে যাই। বাট তার আগে বিজ্ঞাপন রয়েছে, তুমি চাইলে বিজ্ঞাপন দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতেও যেতে পারো। আমি কিছুই তোমাদেরকে বলবো না, আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। ইউরো 2024 একেবারে কোনার কাছাকাছি। আমাকে বিশ্বাস করুন, আমি বলি এই দর্শনীয় ইভেন্টটি আপনি মিস করতে চান না। আর মোস্ট বেটের চেয়ে উপভোগ্য বানানোর জন্য আর কি ভালো উপায় থাকতে পারে। আর যে ব্যতিক্রমে প্রচার চালানো হবে, প্রথমত একটা চুক্তি রয়েছে যেখানে আপনি ভবিষ্যৎবাণী করুন এবং ফলাফলের উপর নির্ভর করে একটা বোনাস পান। আপনি জিতলে আপনার বাজির পরিমাণের 30% বিনামূল্যে বাজি পাবেন, আর হারলে আপনার বাজির পরিমাণের 50% বিনামূল্যে বাজি পাবেন। আর সেরা অংশ হচ্ছে লটারি 10 ইউরোর প্রতি টার্ন ওভারের জন্য একজন খেলোয়াড় একটা টিকিট পান। তো যত বেশি টিকিট তত বেশি জেতার সম্ভাবনা। আর গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের একটা ট্রিপ, আর মোট পুরস্কার হলো 10,000 ইউরো। তো দ্বিধা করবেন না, আপনার সুযোগটা আপনি নিয়ে নিন। আর এই প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট পদ্ধতি হচ্ছে গুগল পে, ফোন পে, পেটিএম। আর এর সাথে বেশ কিছু নির্বিচ্ছিন্ন আমানত এবং উত্তোলনের বিকল্পগুলি অফার করে। তো বিলম্ব এবং জটিলতাগুলোকে বিদায় বলুন আর আপনার সুবিধা মতো তাৎক্ষণিক লেনদেন উপভোগ করুন। আর যদি আপনার কখনো সহায়তার প্রয়োজন হয়, এদের ডেডিকেটেড 24/7 গ্রাহক সহায়তার দল আপনাকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করবে জাস্ট এক ক্লিকে। আর এই অ্যাপটা সত্যি একটা অসাধারণ ক্রীড়া বৈশিষ্ট্য। তাদের প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করার সময় ইউরো 2024 ম্যাচের ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেন। আর শীর্ষে থাকা চেরি হলো ফাইনালের জন্য তাদের প্রচার। বাজির পরিমাণের 100% যদি হারিয়ে যায় একটা বিনামূল্যের বাজির আকারে, আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, এটা সত্য। তো আর দ্বিধা কেন? আপনার ভবিষ্যৎবাণী করুন, আসল নগদ পুরস্কার জিতুন এবং টুর্নামেন্টের আপনার উপভোগগুলোকে অভূতপূর্ব স্তরে উন্নতি করুন। আর এই অবিশ্বাস্য সুযোগ আপনি হারাতে চাইবেন না। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। আর এই চ্যানেলে যে বিজ্ঞাপনই হোক না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এখানে একটা কথা বলতেই হচ্ছে, যদিও এটা হোয়াইট স্টর্ম 2 সিনেমা, একটা সিনেমার সিকুয়েল, তবে প্রথম সিনেমার সাথে এই সিনেমার কোনো সম্পর্ক নেই। একটা ক্যারেক্টারও নেই কিংবা কাহিনীরও কোনো যোগসূত্র নেই। এই সিনেমাটা সম্পূর্ণ সোল একটা সিনেমা, জাস্ট নাম হোয়াইট স্টর্ম, মাদক নিয়ে সিনেমা আর কি। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের এই সিনেমার প্রধান চরিত্র অ্যান্ডিকে দেখানো হয়, যে নেশা করে মাতাল হয়ে বাড়ি ফিরে এসে দেখে তার গার্লফ্রেন্ড সিনা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর এখানে লক্ষ্য, অ্যান্ডিও সিনাকে অনেক ভালোবাসে, সিনাও অ্যান্ডিকে অনেক ভালোবাসে। তো এর জন্য অ্যান্ডি চায় না সিনা তাকে ছেড়ে চলে যাক, কিন্তু সিনা জাস্ট একটা নর্মাল শান্তির জীবন কাটাতে চায়। বাট অ্যান্ডির সাথে থাকলে সেটা পসিবল নয়, কারণ অ্যান্ডি মাফিয়া বস নরমানের সাথে কাজ করে, আর তাছাড়া নেশার টুকটাক ঝামেলা তো রয়েছে। তো অ্যান্ডিও এইসব ক্রাইমের দুনিয়া ছাড়তে চায়, তবে সে সুযোগের অপেক্ষায় রয়েছে। তো অনেক বোঝাও সিনাকে, বাট এইবার সিনাকে কোনোভাবে আর আটকাতে পারে না। অ্যান্ডি শুধুমাত্র অসহায়ের মতো তাকিয়ে থাকে। তো যাই হোক, এখানে আমাদের বলা হয় যে হংকং এর প্রত্যেকটা ক্লাবে এবং পাবে ড্রাগ পৌঁছে গিয়েছে। তবে অ্যান্ডির যে বস নরম্যান, সে মাফিয়া হলো, সে কিন্তু ড্রাগ জিনিসটাকে প্রচুর ঘৃণা করে। সে চায় না পোলাপান ওই নেশামেশা করে শেষ হয়ে যায়। তো একদিন সে যখন জানতে পারে তারই এক কর্মচারী, যার নাম হচ্ছে ড্যানি, সে তার বারের মধ্যে তোমার এক্সিটিসি বিক্রি করে। মনে করো যে আমি কি বলবো, মদ তো মনে করো পুরো দুনিয়ায় লিগেল নেশা, কিন্তু বিদেশে মদ লিগেল বলে ওদের শুধু মদে হয় না, ওরা করে কি মনে করো LSD, তারপর বাবা টাবা, মানে অনেক দামি দামি ডেঞ্জারাস নেশা করে থাকে। তো যাই হোক, নর্মাল যখন এটা জানতে পারে, সে করে কি অ্যান্ডির সাহায্যে ড্যানিকে উঠিয়ে নিয়ে আসে। তো নর্মাল এখানে ড্যানিকে বলে, আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু এই ড্রাগস সহ্য করতে পারি না, যেটা পুরো যুব সমাজকে নষ্ট করে। তো ড্যানি তখন নরম্যানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি কোনো ড্রাগস বিক্রি করছিলাম না, আমার ক্লাবে হয়তো অন্য কেউ এগুলো করছে। বাট নরম্যান তার কথা শুনে না। তবে তারপরেও ড্যানি এখানে অনেক কাকুতি মিনতি করে, আর এর জন্য স্বাস্থ্যটা একটু কমে ড্যানির 4টা আঙুল কেটে দেওয়ার অর্ডার দেওয়া হয়, আর এই দায়িত্ব দেওয়া হয় অ্যান্ডিকে। তো নরম্যানের অর্ডার পেয়ে অ্যান্ডি না চাইতেও তার বন্ধুর আঙুলগুলো কেটে দেয়। তো যাই হোক, এর সাথে নরম্যান ড্যানিকে এবং অ্যান্ডিকে তার গ্যাং থেকে বের করে দেয়। অ্যান্ডিকে বের করে দেয় কারণ অ্যান্ডি বেরিয়ে যেতে চায় সেজন্য। তো যাই হোক, অ্যান্ডি ড্যানিকে হসপিটালে ছেড়ে দেয়, কিন্তু ড্যানি
ড্যানির শরীরের চেয়ে বেশি আহত হয়েছে হচ্ছে মানসিকভাবে, কারণ আজকে যে ঘটনা ওর সাথে ঘটেছে। তো যাই হোক, বিদায়ের সময় অ্যান্ডি করে কি ওর যে কাটা আঙুলগুলো ছিল সেগুলোকে দিয়ে দেয় যে জোড়া লাগিয়ে নিস, বাট যাওয়ার সময় ড্যানি করে কি সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় এবং মনে মনে শপথ করে ও হংকং এর সবচেয়ে বড় ড্রাগ লর্ড হবে। আর এদিকে আমাদের আরেকজন ক্যারেক্টারকে দেখানো হয় যে আর কি মাদক নিয়ন্ত্রণের ইন্সপেক্টর বা পুলিশ, যার নাম হচ্ছে ল্যাম, আর সে তার টিম নিয়ে ড্যানির নাইট ক্লাবে অভিযান চালায়। আর এখানে লক্ষ্য ল্যামের স্ত্রী বা একজন পুলিশ অফিসার। তো ওখানে গিয়ে যেটা হয়, ল্যামের ওয়াইফ চিং সেখানে মারা যায়। আবার এদিকে আমাদের অ্যান্ডিকে দেখানো হয়, আমরা জানতে পারি অ্যান্ডির বাবার মৃত্যু কিন্তু ওই ড্রাগের কারণে হয়েছিল, মানে অতিরিক্ত ড্রাগ নিতে এই কারণে তার মৃত্যু হয়েছিল। তো এই জন্য অ্যান্ডি সিদ্ধান্ত নেয় সে আর ক্রাইমের জগতে তো থাকবেই না, সুন্দর একটা জীবন কাটাবে, সুন্দর একটা ভবিষ্যৎ গড়বে। তো এখানে আমি একটা জিনিস ভুল বলেছি, অ্যান্ডিকে আসলে আগে ছেড়ে দেয়নি, ড্যানিকে গ্যাং থেকে বের করে দেওয়া হয়েছিল। তো অ্যান্ডি এরপর যায় হচ্ছে নরম্যানের কাছে এবং নরম্যানের কাছে জানায় যে আমি গ্যাং ছেড়ে দিয়ে একটা সুন্দর জীবন গঠন করতে চাই। তো নরম্যান ওকে ভালো ভালো গ্যাং ছাড়ার পারমিশন দিয়ে দেয়, যেটা নর্মালি হয় না। তো যাই হোক, এরপরে অ্যান্ডি করে কি ওর কাছে যত টাকা ছিল সেই টাকা দিয়ে স্টক মার্কেটে বা শেয়ার বাজারে ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে ড্যানি ডাইরেক্ট মাদকের ফ্যাক্টরি চালু করে, যেখানে ও সফল হয়ে যায়, মানে অনেক হাই কোয়ালিটির ড্রাগ বানাতে সক্ষম হয়। আর এই দিকে অ্যান্ডি করে কি ফাইন্যান্সিয়াল মার্কেট স্টাডি করতে থাকে, আর তারপর ফাইন্যান্সিয়াল ওয়ার্কশপ ইভা নামে একজনের সেমিনারে অ্যাটেন্ডও করে এবং সেখানে নিজের পরিচয় গড়ে তোলে। আর অন্যদিকে ইন্সপেক্টর ল্যাম সে ড্রাগ স্মাগলারদের বিরুদ্ধে অভিযান আরো শক্তিশালী করে দেয় এবং 2 দিন পর পরে বিভিন্ন আস্তানা অভিযান চালায়। আর এভাবেই 15 বছর কেটে যায়। আর আমাদের দেখানো হয় ড্যানি বর্তমানে হংকং এর আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ বাদশা হয়ে গিয়েছে। আবার এইদিকে অ্যান্ডিও সফলতার আকাশ ছুঁয়ে ফেলেছে এবং সে তার ওই ম্যাডাম মেন্টর ইভাকেই বিয়ে করেছে। আবার ল্যামের মেয়ে ন্যান্সিও বড় হয়ে গিয়েছে, হাই স্কুল থেকে পাস আউট হয়েছে। আর এরই মধ্যে অ্যান্ডির যে হোল্ডিং কোম্পানিটা ছিল সেটা শেয়ার মার্কেটে টপ লিস্টেড হয়ে যায় এবং ডাবল প্রফিট কামাতে থাকে এবং দেখতে দেখতে অ্যান্ডি বিলিয়নার হয়ে যায় এবং হংকং এর সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তাকে গণনা করা হয়। আর এই দিকে আমরা দেখি পুলিশ ইন্সপেক্টরের মেয়ে যে ন্যান্সি, সে তার মা চিংকে এখনো ভোলেনি। আবার ওই দিকে অ্যান্ডি করে কি ওর যত টাকা ইনকাম রয়েছে তার থেকে প্রতি বছরে $20 মিলিয়ন ডোনেশন করে শুধুমাত্র হংকং এ এই মাদক নিয়ন্ত্রণের জন্য। তো সে কেন ডোনেশন দেয়, এই ব্যাপারে অ্যান্ডিকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন অ্যান্ডি বলে যে আমি এমন একটা মহল্লায় বড় হয়েছি যেখানে ড্রাগস এর কারণে পুরো ফ্যামিলি ধ্বংস হচ্ছিল, আর এই জন্য এই ড্রাগস এর বিষের পরিণতির ব্যাপারে আমি খুব ভালো মতোই জানি এবং আমি হংকং থেকে এই ড্রাগ বা মাদককে অবশ্যই দূর করবো। তো যাই হোক, ড্যানি এইসব নিউজের মাধ্যমে দেখে আর হেসে উড়িয়ে দেয় যে চুল ফালাবি। তো যাই হোক, ড্যানি আসলে এখানে কি করে, ড্যানি এখানে মূলত মাংস ইম্পোর্টের বিজনেস দেখিয়ে তলে তলে ড্রাগের বিজনেস চালাচ্ছে। আর এই দিকে একদিন অ্যান্ডির কাছে সিনার একটা লেটার আসে। সিনা মানে ওই যে সিনেমার প্রথমে যে মেয়েটাকে ছেড়ে গেল, তো এখানে আমরা জানতে পারি সে বর্তমানে ফিলিপাইনে রয়েছে। আর লেটারের মাধ্যমে অ্যান্ডি জানতে পারে যে সিনার ডেকো নামের একটা ছেলে আছে, আর সে যখন অ্যান্ডিকে ছেড়ে গিয়েছিল তখনই প্রেগনেন্ট ছিল, মানে ওইটা অ্যান্ডির বাচ্চা এবং সিনার বর্তমানে লাস্ট স্টেজের ক্যান্সারে রয়েছে। তো এর জন্য সিনা চাই অ্যান্ডি যেন তার ছেলেকে ফিলিপিন্স থেকে নিয়ে যায়, কারণ তার ছেলে পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড। তো সিনার চিঠি পেয়েই অ্যান্ডি করে কি ফিলিপাইনে যায়, কিন্তু ততদিনে সিনার মৃত্যু হয়ে গিয়েছে। তো এরপর অ্যান্ডি যায় ওই গরিব বস্তিতে তার ছেলেকে আনার জন্য এবং ছেলেকে খুঁজতে খুঁজতে বিল্ডিং এর ছাদে যায়, বাট ডেকো মানে অ্যান্ডির ছেলে পুরোপুরি নেশা করেছিল। তো এখানে অ্যান্ডি অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপর ডেকো করিকে উপর থেকে নিচে লাফ দিয়ে মারা যায়। আর এই ঘটনায় অ্যান্ডি পুরোপুরি শকড হয়ে যায় যে ড্রাগ তার বাবা এবং তার ছেলে দুজনেরই প্রাণ নিয়ে নিল। তো যাই হোক, এরপর অ্যান্ডি জানতে পারে যে পুরো ফিলিপাইনে ড্রাগস ভালো মতো ধরে গিয়েছে। তো এই জন্য অ্যান্ডি করে কি সিনা আর ডেকোর নামে, মানে ওর বউ আর ছেলের নামে ফিলিপিন্সে একটা রিহ্যাব সেন্টার বানানোর সিদ্ধান্ত নেয়। রিহ্যাব সেন্টার মানে হচ্ছে যেখানে মানুষদের সুস্থ করা হয় আর কি, নেশা ছাড়ানো হয়। আর অন্যদিকে ইভা জানতে পারে যে তার প্রেগনেন্সি নিয়ে অনেক সমস্যা রয়েছে, আর এই কারণে তার মা হওয়া খুব একটা বেশি সহজ হবে না, কিংবা নাও হতে পারে। তো এই খবর শুনে ইভা ডিপ্রেসড হয়ে যায়, বাট অ্যান্ডি যাতে কষ্ট না পায় এজন্য সেই বিষয়টি লুকিয়ে যায়। আবার ওদিকে অ্যান্ডিও তার যে একটা ফিলিপাইনের বউ ছিল বা বাচ্চা ছিল এটা ওকে বলেন আর কি। তো যাই হোক, অ্যান্ডি নিজের ছেলেকে ড্রাগের কারণে হারিয়ে ও বুঝতে পারে যে যতদিন পর্যন্ত এই শহরে ড্রাগসের বড় বড় কারিগররা খোলামেলা অবস্থায় ঘুরবে, রাজনীতি করবে, ততদিন এই ড্রাগ এই দেশ থেকে শেষ হবে না। আর অন্যদিকে আমরা দেখি পুলিশ অফিসার ল্যাম সে শুধুমাত্র ছোট ছোট যে ড্রাগ ডিলাররা ছিল, মানে ড্রাগ বেচত, ওদের ধরার কাজে লেগেছিল। কিন্তু এদের ধরে কি হবে, একজন ড্রাগ ডিলার গেলে আরেকজন আসবে, কিন্তু যারা উৎপাদক তাদের ধরতে না পারলে তো কোনো লাভ নেই। তো যাই হোক, একদিন ল্যাম তার একটা আন্ডারকভার এজেন্ট থেকে জানতে পারে যে আজ রাতে ড্রাগসের একটা বড় চালান ডেলিভারি হতে চলেছে, আর সেখানে ড্রাগস রয়েছে 100 মিলিয়নের এবং এটা আসবে হচ্ছে আফগানিস্তান থেকে হেরোইনের একটা চালান আর কি। এবং এই ড্রাগ ডিলিং হবে আব্বাস এবং সুলতানের মধ্যে। সিরিয়াসলি, মানে এখানে দুইটা ড্রাগ ডিলার মুসলিম বোঝানো হয়েছে আর কি। আর অন্যদিকে আমরা দেখি ন্যান্সি কম্পিটিশনে জেতার জন্য ড্রাগস নিয়ে একটা শর্ট ফিল্ম বানাচ্ছিল। আবার এই দিকে পুলিশের ডাটাবেস হঠাৎ করে কেউ হ্যাক করে ফেলে, মানে পুলিশের কাছে এইসব ড্রাগ ডিলারদের যত তথ্য ছিল, গোপন তথ্য, ওপেন তথ্য, সব তথ্য কেউ হ্যাক করে নিয়ে যায়। তো এই খবর শুনে তো ল্যাম মানে পুলিশ অফিসার ল্যাম শকড হয়ে যায়। আর তারপর সে যখন কমিশনারের কাছে যায়, কমিশনার বলে দেখো যে এটা করেছে সে অনেক বড় মাপের কোনো লোক হবে, কারণ এটা নর্মাল কোনো ব্যাপার না। আর এরপর আমরা দেখতে পাই হ্যাঁ এটা আসলেই বড় মাপের একটা লোক করেছে, এটা করেছে হচ্ছে অ্যান্ডি, মানে পুলিশের কাছ থেকে ড্রাগ ডিলারদের সকল রেকর্ড নিয়ে নিল। তো এরপর অ্যান্ডি করে কি তার যে একটা পুরনো বন্ধু ছিল মিং, তার সাথে মিটিং করে এবং সে এর আগে হংকং এর স্পেশাল ফোর্সেস ছিল। তো
যাই হোক অ্যান্ডি এখানে যে সিদ্ধান্তটা নেয় সেটা হচ্ছে সে তার একটা সিক্রেট আর্মি তৈরি করবে এবং এই আর্মি দিয়ে সে সকল ড্রাগ ডিলারদের ধ্বংস করে দেবে। তো যাই হোক মিং অ্যান্ডির এই অ্যান্টি ড্রাগ মিশনে যুক্ত হয়ে যায়, আর অ্যান্ডির কাছে যেহেতু টাকার কোনো কমতি ছিল না এজন্য সে মিংকে যত ধরনের টাকার ব্যবসা লাগে হেল্প করে দেয়। এবং এরপরও যখন ওই ড্রাগ ডিলারদের লিস্ট দেখতে বসে যে কাকে কাকে মারবে, তার মধ্যে অ্যান্ডির বন্ধু ড্যানির নামও আসে এবং সে একসময় অ্যান্ডির সবচেয়ে ভালো বন্ধু ছিল। তো মিং এটা চিনতে পারে যে বন্ধুকে কে মারবি, অ্যান্ডি তখন বলে ও আমার বন্ধু ছিল বাট এখনো হাজার হাজার মানুষের জান নিচ্ছে, প্রয়োজন হলে মারবো। তো যাই হোক এরপর রাতে আব্বাস আর সুলতানের যে তোমার ওই ড্রাগ ডিলিং হওয়ার কথা, সেখানে ল্যাম তার পুলিশ ফোর্স নিয়ে অলরেডি নজর রাখছিল এবং তখনই সেখানে ড্রাগে ভরা একটা ট্রাক চলে আসে। তো আব্বাসের লোকেরা তখন সেটা রিসিভ করতে যায় এবং দূরে একটা জায়গায় তারপরে আব্বাস আর মুলতান এই ডেলিভারির কনফার্মেশনের জন্য অপেক্ষা করছিল। বাট তখনই হঠাৎ করে সাইড থেকে স্মাগলারদের উপর মাস্ক পরা কিছু সশস্ত্র লোক আক্রমণ করে আর পুলিশ ওই যুদ্ধে যুক্ত হয়ে পড়ে। তো এর ফলে যেটা হয়, আব্বাসের পার্টি, সুলতানের পার্টি, পুলিশের পার্টি আর মাস্ক পরা পার্টি, 4 পার্টির গান ফায়ারিং শুরু হয়ে যায়। তো এইখানে এই অবস্থায় দেখে আব্বাস তো খেপে যায় এবং মুলতানকে বলে 1 টাকাও তোকে দেবো না। তো এর ফলে আব্বাস আর মুলতানের মধ্যে গান ফায়ারিং শুরু হয়ে যায়। কিন্তু এই স্মাগ পরা লোকেরা করে কি, আব্বাস মুলতান সহ সকল স্মাগলারদের মেরে ফেলে আর ট্রাক ভরা যে তোমার ড্রাগ ছিল সেটা নিয়ে পালিয়ে যায়। তো এখানে পুলিশদের চেয়ে ওদের কাছে বেশি অস্ত্রশস্ত্র ছিল, যার জন্য পুলিশরা জাস্ট তাকিয়ে দেখতেই থাকে। কিন্তু এই ফাইটে অ্যান্ডির যে খাস লোক, অ্যান্ডি যাকে দিয়ে আর্মি তৈরি করলো মিং, ওই মিং এ আহত হয়ে যায় এবং সে পুলিশের হাতে ধরা পড়ে এবং পুরো অজ্ঞান। আবার এখানে আরেকটা ঘটনা ঘটেছে, এই ড্রাগ ডিলিং এর যে খবরটা ল্যামকে দিয়েছিল আন্ডার কভার এজেন্ট, সেও মারা গিয়েছে। তো এর জন্য ল্যাম অনেক রেগে গিয়েছে। আবার ওদিকরা যাকে ধরতে পেরেছে মাস্ক পরা লোক, সেই মিং তো এখনো কোমায়। তো এর জন্য ল্যাম খুব অবাক হয়ে যায়। তো কোমা থেকে না উঠলে তো আর কোনো কিছু জানা যাচ্ছে না। তো লিম এখানে খুব বেশি শখ যে এই মাস্ক পরা লোকগুলো কে হতে পারে, এরা তো ডাইরেক্ট আর্মির মতো প্রশিক্ষিত, আর্মির মতো অস্ত্রশস্ত্র রয়েছে। তো এই সকল তথ্য জানতে হলে ওকে ওয়েট করতে হবে কবে মিং কোমা থেকে ওঠে। কিন্তু এইদিকে কমিশনার ভাবে যে এই লড়াইটা 2 গ্যাংয়ের মধ্যেই হয়েছে এবং তাদের সন্দেহ যায় ড্যানির উপরে, কারণ হংকং এ একমাত্র সেই ডার্ক লর্ড হওয়ার স্বপ্ন দেখছে। তো যাই হোক এরপর আমরা দেখি অ্যান্ডি এবং নরম্যান অনেক বছর পরে সিক্রেটলি একে অপরের সাথে দেখা করে। তো অ্যান্ডির এরকম অবস্থান দেখে নরম্যান অনেক খুশি হয় যে আমাকে ছাড়িয়ে গিয়েছিস, কিন্তু ড্যানির ড্রাগ সাম্রাজ্য এত বিস্তৃত দেখে ওরা দুজনে টেনশনে পড়ে যায়। আর এইদিকে আমরা দেখি একটা নাইট ক্লাবে হংকং এর একটা ড্রাগ সিন্ডিকেটের মিটিং হয়, যেখানে হংকং এর সব টপ ড্রাগ ডিলার বা উৎপাদকরা ছিল, যেমন এখানে ছিল লিজা, চেকো, রকি আর ড্যানি। তবে ড্যানি এদের সবার হেড আর কি। তো যাই হোক ওরা এখানে এটা নিয়ে আলোচনা করছে যে সুলতানের 100 মিলিয়নের ড্রাগ কোনো অচেনা মাস্ক পরা লোকরা চুরি করে নিয়ে গেল, তাহলে তো এটা আমাদের সাথেও কালকে হতে পারে। কিন্তু এখানে ড্যানির উপরে সবাই সন্দেহ করে যে ড্যানি তুমি এটা করিয়েছো, বাট ড্যানি বলে হ্যাঁ আমি ওটা করতে যাবো, আমি যদি ওটা চুরি করতাম তাহলে আগে স্বীকার করে নিতাম, আমি কি কাউকে ভয় পাই নাকি। তো যাই হোক এরপর আমরা দেখি ল্যাম ড্যানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে, কারণ সুলতান আব্বাস কম্পিটিটর ছিল ড্যানির। তো এই জন্য ড্যানির উপর সন্দেহ যায় পুলিশের। কিন্তু তখনই মাস্ক পরা এক লোক চুরি করা এই ড্রাগস গুলো পুলিশ স্টেশনে রেখে যায়। তো এটা দেখে পুলিশ এবং ড্যানি দুজনে অবাক হয়ে যায় যে শালারা চুরি করলো কেন, আবার পুলিশ স্টেশনে দিয়ে গেল কেন। তো ওরা বুঝতেই পারে না চোর আসলে কি চায়। আর এইদিকে আমরা দেখি ইভা তো পাগলের মতো জাস্ট মা হতে চাইছে। তো এর জন্য ইভা নিজের ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। আবার ওইদিকে ড্যানির লোকেরা তাদের যত প্রতিদ্বন্দ্বী রয়েছে ড্রাগ ডিলিং এ সবাইকে মারতে শুরু করে। আবার এদিকে অ্যান্ডির নিশানায় কিন্তু ড্যানি এবং লিজা বাকি সবাই রয়েছে। তো এই জন্য সে তার আর্মি নিয়ে ওদের দুজনের ড্রাগ ডিলারদের মারতে শুরু করে এবং ওদের সকল ড্রাগের ফ্যাক্টরি ধ্বংস করতে শুরু করে। আর এর ফলে ড্যানির ব্যাপক লোকসান হয়। আর এইদিকে আমরা দেখি ল্যামার পুলিশ যখন জানতে পারে যে আব্বাস এখনো বেঁচে রয়েছে এবং অমুক জায়গায় রয়েছে, সেই ঠিকানায় যখন পৌঁছায় ওরা গিয়ে দেখতে পায় যে আব্বাস যেই ধরনের ড্রাগ বিক্রি করতো সেই ড্রাগেরই ওভারডোজ দিয়ে ওকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে একটা কাগজে লিখে রাখা হয়েছে হংকং এর যত ড্রাগ লর্ড রয়েছে তাদের সবারই একই অবস্থা হতে চলেছে। তো আব্বাসের এমন ভয়ানক মৃত্যুতে ড্রাগ সিন্ডিকেটে একটা মারাত্মক ভয় ঢুকে যায়। তারা বুঝতে পারছিল এর পেছনে কে থাকতে পারে। আর লিজা তো চরম ভয় পেয়ে যায়, কারণ এখন তার পালা হতে পারে। তো এখানে সবাই একে অপরের উপর সন্দেহ করা শুরু করে যে তুই ব্যবসা ভালো করার জন্য হয়তো করছিস। কিন্তু ড্যানি তখন ওদেরকে বলে এই সবকিছুর পেছনে ওই মাস্ক পরা বাহিনীর হাত রয়েছে, আর মাস্ক পরা একজন লোককে পুলিশরা ধরতে পেরেছে। তো ওকে যদি আমরা পাই তাহলে জানতে পারবো যে এর পেছনে কে রয়েছে। তো ওকে আমাদের পুলিশের জিম্মি থেকে নিয়ে আসতে হবে। তো যাই হোক এদিকে তখনই আমরা দেখি ওই মার্কসম্যান অ্যান্ডির বন্ধু মিং এর কোমা থেকে ফিরে এসেছে। আর ওকে জিজ্ঞাসাবাদ করার জন্য ল্যাম যখন হসপিটালে আসে তখন ড্যানির লোকেরা মূলত মিংকে কিডন্যাপ করে হসপিটাল রুম থেকে বের হচ্ছিল। আর মিংকে নিয়ে যাওয়ার সময় করিডোরের মধ্যে ওরা ল্যামের মুখোমুখি হয় এবং দুজনের মধ্যে গান ফায়ারিং শুরু হয়। কিন্তু তখনই পেছন থেকে অ্যান্ডির যে মাস্ক পরা আর্মি রয়েছে তারা এসে ড্যানির সকল লোকদের মেরে মিংকে উদ্ধার করে নিয়ে যায়। আর তারপরে একটা নির্জন জায়গায় মিংকে নিয়ে আসা হয়। আর সেখানে অ্যান্ডি করে কি মিংকে $10 মিলিয়ন একটা ব্যাগ দেয় এবং একটা হেলিকপ্টার দিয়ে বলে তোমার ব্রাজিল যাওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি, তোমার কাজ শেষ। তো এইভাবে মিং সেখান থেকে চলে যায়। কিন্তু মিং এভাবে কিডন্যাপিং হয়ে গেল, এর কারণে টিআইনি অনেক রেগে যায়। আবার ওইদিকে আমরা দেখি শর্ট ফিল্ম কম্পিটিশনে ন্যান্সি প্রথম পুরস্কার পায়। আর তখন চিফ গেস্ট হিসেবে অ্যান্ডি এসে তাকে কংগ্রাচুলেশন জানায়। বাট তখনই সেখানে পুলিশ অফিসার ল্যামও চলে আসে। তো অ্যান্ডি ল্যামের কাজের অনেক প্রশংসা করে এবং বলে আমাদের দুজনের একসাথে কাজ করা উচিত। বাট ল্যাম তো অনেক আগে থেকে পুলিশ অফিসার, কতবার ওকে ধরছে জেলে আনছে। তো ল্যাম জানে ও তো একটা গ্যাংস্টার ছিল, তো ওই জন্য সে অ্যান্ডির সাথে হাতি মেলায় না। চিন্তা করে একজন বিলিয়নের সাথে একটা পুলিশ অফিসার হাতি মেলালো না। আর ওইদিকে আমরা দেখি হর্স রেসিং চলাকালীন অ্যান্ডি আর ড্যানির দেখা হয়, কারণ তাদের দুজনের হর্সে আজকে রেসিং অংশ নিতে যাচ্ছে। তো এখানে ড্যানি অ্যান্ডিকে হুমকি দিয়ে বলে
বলে আমি কিন্তু এখন আমার কাটা আঙ্গুলগুলোর কথা ভুলিনি, আর যে ড্রাগসের কারণে আমার আঙ্গুল কাটা হয়েছে ওই ড্রাগস আমি হংকং এর কোনায় কোনায় পৌঁছে দেবো। আর তখন অ্যান্ডিও হুমকি দেয়, তুই যে ড্রাগস হংকং এর কোনায় কোনায় পৌঁছাবি সেটা আমি গুড়াতেই শেষ করে দেবো। কিন্তু ড্যানি তখন বলে তুই তো এখন আর গ্যাংস্টার নস, তুই এখন বিজনেসম্যান, তো হুদায় আমাদের সাথে পাঙ্গা নিস না। বাট অ্যান্ডি তখন একটা ডায়লগ দেয়, ওয়ান্স এ গ্যাংস্টার অলওয়েজ গ্যাংস্টার। আর এইদিকে আমরা দেখি রেসিং এ অ্যান্ডির হর্স কিন্তু ড্যানির হর্সকে পেছনে ফেলে জিতে যায়, আর এর ফলে ড্যানি রেগে যায় এবং সে অ্যান্ডির যে ঘোড়া রয়েছে সেটার পাটাই কেটে দেয়। চিন্তা করো। তো এটা দেখে অ্যান্ডির তো মারাত্মক রাগ হয় এবং ও সিদ্ধান্ত নেয় ড্যানিকে অনেক সুযোগ দিয়েছি, ওকে ডাইরেক্ট মেরে ফেলেই ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু তখনই মৃত্যুর খবর আসা হচ্ছে নরম্যানের, আর এই জন্য সে বাড়ি এসে ইভাকে বলে যে আমার দুঃসম্পর্কের একজন চাচা মারা গিয়েছে আর তার শেষকৃত্য অনুষ্ঠানে আমাকে যেতেই হবে। তো যাই হোক, এরপর অ্যান্ডি যখন ওই নরম্যানের ফিউনারালে বা শেষকৃত্য অনুষ্ঠানে যায় তখন এটা বড় ধরনের একটা নিউজ হয়ে যায়, কারণ এত বড় একটা বিজনেসম্যান একটা মাফিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এসেছে। তো যাই হোক, ওখানে গিয়ে অ্যান্ডির সাথে ড্যানিরও দেখা হয়, আর ওই মুহূর্তে ড্যানি আর ল্যাম তর্কে জড়িয়ে পড়ে, কিন্তু অ্যান্ডি খুব সহজেই সিচুয়েশন সামলে নেয়। কিন্তু তখন জড়ো হওয়া নিউজ মিডিয়াকে ড্যানি বলে, আরে অ্যান্ডি তো একসময় মাফিয়াদের হয়ে কাজ করতো, ওই তো চোর ছিল, ড্রাগ সাপ্লাই করতো, আর এখন নিজে ড্রাগ কমিটির প্রেসিডেন্ট হয়ে দুনিয়াকে বোকা বানাচ্ছে। বাট তখন ইভা এসে ড্যানিকে হুমকি দেয় এবং বলে আমি কিন্তু তোমার উপর মানহানির কেস করতে পারি। বাট ড্যানি তখন ইভাকে বলে তোমার সাথে কয়দিন ধরে পরিচয়, তুমি হয়তো চাও না, যদি ওর আসল পরিচয় জানতে চাও 15 বছর আগে নিউজ পেপার গুলো দেখো, কতবার নিউজ পেপার আসছো। এই জন্য রাতে ইভা করে কি নিউজ পেপার চেক করে এবং চেক করে দেখতে পায় সত্যি তো অ্যান্ডি আগে সন্ত্রাসী ছিল। এই জন্য সে অ্যান্ডিকে বলে যে তুমি নিজের মুখে বলো যে তুমি আমার কাছ থেকে আর কি কি গোপন করেছো। তো অ্যান্ডি এখানে কিছুই লেখা না, সবই বলে, কিন্তু ওই কথা বলে না যে ওর যে একটা বাচ্চা ছিল, বউ ছিল, এটা বলে না, মানে গার্লফ্রেন্ড ছিল আর কি। কিন্তু ইভা তখন বলে আমি তো জানি তুমি এর আগে বিয়ে করেছিলে, তোমার একটা ছেলেও রয়েছে, আর অ্যান্ডিকে সেইগুলোর প্রমাণও দেয়। কিন্তু অ্যান্ডি বলে না, ওকে তো আমি বিয়ে করিনি, আমার গার্লফ্রেন্ড ছিল। তো যাই হোক, এরপর ইভা করার কি কথা থামিয়ে দিয়ে বলে ডক্টর আমাকে বলেছে যে আমি কখনোই মা হতে পারবো না, আর আমি এই জীবনে বাঁচতে চাই না। মানে ইভার মারাত্মক ইগো হার্ট হয়েছে। তো যাই হোক, অ্যান্ডি তখন ইভাকে বলে তুমি মন খারাপ করো না, আমার আগের গার্লফ্রেন্ডও মারা গিয়েছে, ছেলেও মারা গিয়েছে, ওটা একটা পুরনো ঘটনা, আর তোমার কাছ থেকে আমার কোনো সন্তানের দরকার নেই, আমি আর তুমি একসাথে সারাজীবন থাকতে পারলেই হলো, বাচ্চা হলো হবে, না হলে না হবে। কিন্তু ইভার ভেতরে মারাত্মক ডিপ্রেশন চলে এসেছে, সে জীবন নিয়ে নিতে চায়। আবার ওইদিকে আমরা দেখি পুলিশ অফিসার ল্যামের যে মেয়ে রয়েছে ন্যান্সি, ওর এক বান্ধবী ড্রাগস এর নেশার কারণে সুইসাইড করে। তো এই কারণে ন্যান্সি অনেক ডিপ্রেসড হয়ে রয়েছে, আর সে তখন তার বাবা ল্যামকে প্রশ্ন করে আচ্ছা কবে এই পৃথিবী ড্রাগ থেকে মুক্তি পাবে। তো সত্যি বলতে ল্যাম নিজে অসহায়, যতই পুলিশ হোক তার এই আওতা কত দূর। তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যে পুলিশ মানে যা ইচ্ছা তাই করতে পারে, ব্যাপারটা ওরকম না। যেমন এরকম ঘটনাও রয়েছে, হাতে নাতে মাদক সহ মাদক ব্যবসায়ীকে ধরেছে, কিন্তু এই মাদক ব্যবসায়ীর এত পাওয়ার যে উল্টো পুলিশের নামে মানহানির কেস দিয়ে উল্টো পুলিশকে ফাঁসি দিয়ে পুলিশেরই মনে করে এখন চাকরি বাদ দিয়ে কোটো দৌড়াতে হয়। এটা একটা বাস্তব ঘটনা আর কি। তো যাই হোক, আমরা দেখি পরের দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ন্যান্সি করে কি অ্যান্ডির সাথে দেখা করার চেষ্টা করে, কারণ অ্যান্ডি একমাত্র এই দেশের বড় পর্যায়ের পার্সন যে ড্রাগসের ব্যাপারে বা ড্রাগসের বিরুদ্ধে খুবই সোচ্চার। কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তো অ্যান্ডি ওকে হসপিটালে নিয়ে আসে, আর তখন ন্যান্সির লেটার থেকে ন্যান্সির বাবা ল্যাম জানতে পারে, পুলিশ অফিসার ল্যাম জানতে পারে তার মেয়েরই পুলিশদের উপর কোনো বিশ্বাস নেই। আর তখন অ্যান্ডি আবারও ল্যামকে বলে আমাদের একসাথে মিলে ড্রাগসের বিরুদ্ধে কাজ করা উচিত। কিন্তু ল্যাম ডাইরেক্ট মানা করে দেয় যে তোমার মতো গ্যাংস্টারের উপর আমি কোনোভাবে ভরসা করতে পারি না, আর তোমার সাথে হাত মিলানোর তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এরপর অ্যান্ডি রেগে একটা কাজ করে বসে, সে নিউজ মিডিয়ার সামনে ঘোষণা করে হংকং এর সবচেয়ে বড় যে ডার্ক লর্ড রয়েছে তাকে যে মারতে পারবে তাকে আমি $100 মিলিয়ন পুরস্কার দেবো। কিন্তু এখানে অ্যান্ডি একটা টেকনিক খাটিয়েছে, ও ডাইরেক্ট কারো নাম বলেনি, মানে কেউ যে ওর বিরুদ্ধে কেস করবে বা কেউ যে কোনো সমস্যা ফেলবে এরকম কোনো নাম বলেনি। তো অ্যান্ডির এই ঘোষণা কিন্তু পলিটিশিয়ানরাও নোটিস করে এবং কোনো পলিটিশিয়ানই কিন্তু ক্লিয়ার না। তো এই জন্য তারা পুলিশদের মিটিং এ ডাকে, কিন্তু পুলিশরা তখন বলে অ্যান্ডি তো কারো নাম নেয়নি, সে জাস্ট অজানা একজন মানুষের হুমকি দিয়েছে, আর ড্রাগস এর মতো বড় একটা ক্রাইমকে উৎখাতের জন্য পুরস্কার ঘোষণা করেছে। তো এটার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। কিন্তু হংকং এর সবচেয়ে বড় ডার্ক লর্ড কে, এটা তো হংকং এর কেউ যায় না। বাট তখনই সকল নিউজ চ্যানেলের কাছে একটা করে পেন ড্রাইভ চলে আসে, যেখানে হংকং এর বড় 4 জন ড্রাগ স্মাগলারের ইনফরমেশন দেওয়া রয়েছে, আর মিডিয়া করে কেউ ইনফরমেশন ব্রডকাস্ট করে দেয়। আর ওর মধ্যে তো লিজাও রয়েছে, লিজা যখন জানতে পারে ওর তো অবস্থা টাইট হয়ে যায়, ও উল্টো পুলিশের কাছে এসে প্রোটেকশন চায়। মানে সবাই যার যার মতো পালাচ্ছে। আর এই সুযোগে অ্যান্ডির যে প্রাইভেট আর্মি ছিল ওরা করে কি ড্রাগ স্মাগলারদের আস্তানে আক্রমণ করে ওদেরকে মেরে ড্রাগ নষ্ট করতে থাকে, আর এর ফলে শহরের সব ড্রাগ ডিলারের মৃত্যু হয়, মানে লিজা মিজা সব। এখন শুধুমাত্র ড্যানি বেঁচে রয়েছে, আর এই কারণে হংকং এর সবচেয়ে বড় ডার্ক লর্ড বর্তমানে ড্যানি হয়ে গিয়েছে। তো এর মানে ড্যানি এখন ডেঞ্জার রয়েছে এবং ড্যানি বুঝতে পারে এটা অ্যান্ডিরই চাল, আর এই কারণে সে অ্যান্ডিকে থামানোর জন্য ডাইরেক্ট অ্যান্ডিকে মারার আদেশ দিয়ে দেয়। আবার ল্যামও বুঝতে পারে যে অ্যান্ডি হয়তো ড্যানির কাছ থেকে তার শত্রুতার প্রতিশোধ নিচ্ছে, তো এই জন্য সে অ্যান্ডির কাছে এটার জবাব চাইতে যায় এবং সে অ্যান্ডিকে বলে মানুষ যদি আইন নিজের হাতে নেয় এবং ক্রিমিনালদের মারতে থাকে তাহলে তো সবাই ক্রিমিনাল হয়ে যাবে। অ্যান্ডি তখন বলে যখন তোমার আইন ব্যর্থ হয় তখন সাধারণ মানুষকেই পিস্তল হাতে নিতে হয়, আর এটাই ইতিহাস। কিন্তু ওদিকে ড্যানি আবার চালাক মালো করে কি একটা প্রেস কনফারেন্স ডাকে আর নিউজ মিডিয়াকে বলে দেখুন আমি একজন সৎ বিজনেসম্যান, আমাকে ড্রাগ লর্ড বলে আমার নাম খারাপ করা হচ্ছে, আর এর ফলে আমার বর্তমানে জীবন ঝুঁকিতে রয়েছে, কারণ সবচেয়ে বড় ড্রাগ ডিলারের উপরে $100 মিলিয়নের পুরস্কার রয়েছে। তো এই জন্য আমি পুলিশের প্রোটেকশন চাই। তো সত্যি সত্যি ওকে প্রোটেকশন দেওয়া হয়, মানে বুঝতেই পারছি এত বড় ড্রাগ ব্যবসায়ী টাকা পয়সা রাজনীতিবিদ কি আর নাই। তো ওর প্রোটেকশনের জন্য কার দায়িত্বে দেওয়া হয়
হয় জানো, ওই ল্যামকে, পুলিশ অফিসার ল্যামকে। আর পুলিশ অফিসার ল্যামকে তো চেনই, সে অ্যান্ডির সাথে হাত মেলায় না, অথচ ওর মতো একটা লোককে ওর প্রোটেকশন দিতে হবে। তো এটা ভেবে ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি ইভা অ্যান্ডির কাছ থেকে ডিভোর্স নিয়ে নেয় জোর করে, কিন্তু অ্যান্ডি এখানে অনেক না করে, তবে তারপরেও কোনো কথা শোনে না। পরে অ্যান্ডি মন খারাপ করে না চাইতেও ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এবং এরপর যখন ওরা কোর্ট থেকে বের হচ্ছিল, তখনই ড্যানির গুন্ডারা করে কি মেশিন গান নিয়ে ওদের উপর গান ফায়ারিং করতে শুরু করে, আর এর ফলে ইভার মৃত্যু হয়ে যায়, কিন্তু অ্যান্ডি বেঁচে যায়। আবার ওদিকে ড্যানি যখন খবর পেয়ে যায় যে অ্যান্ডি বেঁচে রয়েছে, ওর বউ মারা গিয়েছে, তখন তো বুঝতে পারে যে অ্যান্ডিও তো এক সময়ের গ্যাংস্টার ছিল, ও তো আমার কাছে অবশ্যই আসবে শোধ দেওয়ার জন্য। আর এই দিকে আমরা দেখি অ্যান্ডি রক্তাক্ত অবস্থায় অনেকগুলো বন্দুকে বুলেট ভরে লড করে। আর অন্যদিকে ড্যানি তো হংকং ছেড়ে পালানোর জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, আর পুলিশ অফিসার ল্যাম তার পুলিশ বাহিনী নিয়ে ওকে প্রোটেক্ট করছিল। বাট তখনই রাস্তায় অ্যান্ডির যে ফোর্স রয়েছে ওদের উপর আক্রমণ করে দেয়, এবং তারা ড্যানি এবং পুলিশদের উপর গান ফায়ারিং করা শুরু করে। তো যাই হোক, এখানে পরে আবার 3 পক্ষের গান ফায়ারিং শুরু হয়। তো এর ফলে যেটা হয়, ল্যাবের টিমের অনেকেই মারা যায়, মানে অনেক পুলিশ মারা যায়, সব টিমেরই সব প্রায় মনে করো খতমের দিকে। আর ওই সুযোগ দেখে ড্যানি করে কি একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আবার অ্যান্ডি ওর পিছু করতে থাকে। তো অনেক লম্বা রেসের পর ড্যানি সাবওয়ে স্টেশনে ঢোকে, আর অ্যান্ডিও তখন তার গাড়িটা ঢুকিয়ে দেয়। আর এখানে একটা দেখার মতো সিন হয়েছে ভাই, মানে যখন ট্রেন লাইন ওরা গাড়ি নামিয়ে দিয়েছে, আমরা দেখতে পাই ট্রেন ওদের গাড়িকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে। সিরিয়াসলি এটা একটা অন্যরকম চিন্তা ভাবনা ছিল আর কি, যে এটার অ্যাকশন প্রডিউসার বা অ্যাকশন ডিরেক্টর। তো যাই হোক, ওরা ওখান থেকে কোনো রকমে বেরিয়ে আসে, বাট দুজনই মারাত্মক আহত হয়ে যায়। আর এখানে অ্যান্ডির গ্রেনটা প্রথমে আসে, আর এখানে অ্যান্ডির যখন জ্ঞান আসে, সে ড্যানিকে ডাইরেক্ট বলে সামনে আয়। বাট ড্যানি অ্যান্ডিকে বলে, দেখ আমি তো ছোটখাটো গুন্ডা ছিলাম, তোর কারণে তো রেগে আমি ড্রাগ লট হয়েছি, এর দায়ভার তো তোরও। তো অ্যান্ডি তখন বলে, শত্রুতা আমার সাথে তোর ছিল, তুই আমার বউকে কেন মারলি? তো ড্যানি তখন বলে, দেখ তুই না আমার এত ভালো বন্ধু দাবি করিস, এত বছরে একবার আমার সাথে দেখা করেছিস, তুই মূলত আমাদের বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করেছিস। বাট তখন সেখানে আবার পুলিশ অফিসার ল্যাম চলে আসে, এবং সে অ্যান্ডিকে বন্দুক ফেলতে বলে। বাট অ্যান্ডি ল্যামকে বলে, আইন ড্যানির কোনো ক্ষতি করতে পারবে না, আর এর জন্য আমাকে ওকে মারতে হবে। বাট তখনই ড্যানি করে কি উঠে দাঁড়িয়ে অ্যান্ডির উপর ফায়ারিং শুরু করে, অ্যান্ডিও ড্যানির উপর ফায়ারিং শুরু করে, এবং তারা দুজনেই অন দ্য স্পট মারা যায়। আর ল্যাম এই দৃশ্য খালি তাকিয়ে দেখতেই থাকে, কিছু করার নেই। তো যাই হোক, এরপর ল্যাম করে কি ডাটাবেস থেকে ড্যানির নামটা ডিলিট করে দেয়, কারণ ড্রাগ লর্ডের মৃত্যু হয়েছে। আবার ওদিকে অ্যান্ডির ইচ্ছা ছিল তার এবং তার স্ত্রীর নামে একটা চ্যারিটি ট্রাস্ট হবে, যেটা নেশাগ্রস্তদের জন্য কাজ করবে। আর তাছাড়া ফিলিপিনেতে একটা রিহ্যাব তৈরি করেছে। তো যাই হোক, এরপর ল্যাম যখন টাকা বের করার জন্য এটিএম এ যায়, মানে ওই পুলিশ অফিসার, ও দেখতে পারে অ্যাকাউন্টে $100 মিলিয়ন ডিপোজিট করা হয়েছে। আর তখন তো টাসকি খেয়ে যায় এবং বুঝতে পারে কামটা অ্যান্ডিই করেছে, মানে ও মারা যাওয়ার আগে ওকে পুরস্কারটা দিয়ে গিয়েছে। আর ওইদিকে আমাদের ফিলিপিনে অ্যান্ডির আগের স্ত্রী এবং তার ছেলের নামে একটা রিহ্যাব বানানো হয়েছে। তো অ্যান্ডি না থাকলেও অ্যান্ডির ভালো কাজগুলো এখনো রয়ে গিয়েছে। আর এখানেই দ্য হোয়াইট স্টর্ম 2 সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট অ্যাকচুয়ালি সিনেমাতে একটা দম ছিল, মানে একটা কাহিনী ছিল, ভালো লাগার মতো একটা সিনেমা আর কি। আর এখানে তো এক্সপ্লেনে তুমি রেডিমেড দেখলাম, আমি খালি কাহিনী রিডিং পড়ে গেলাম, ব্যাকগ্রাউন্ডে সিনেমার ছবি টবি আসলো, এটাতে আসলে তুমি মজা পাবে না। তো তুমি যদি সিনেমার অ্যাকচুয়াল মজা নিতে চাও, এটার অরিজিনাল সিনেমাটা ডাউনলোড করো, মজা পাবে। কিন্তু মনে হয় না এটার হিন্দি ডাব ভার্সন পাবে আর কি। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।